আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীগণ, গ্রুপের এই স্পেশাল লাইভে আপনাদেরকে স্বাগতম। আমি প্রণয়ন অধ্যায়ের উপরে যতগুলো ক্লাস নিয়েছি তার মধ্যে এই প্রশ্নের আলোচনাটি বাদ পড়েছে। Man is mortal is a universal truth। এই প্রশ্নটা আসছে ডিপি সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার কাম হিসাব রক্ষক 18 সালের নিয়োগ পরীক্ষায়, ডিপার্টমেন্ট অফ প্রাইমারি এডুকেশন। পরেরটা দেখেন, নান্নো ইজ আ গুড ক্রিকেটার ইজ নন টু অল। নান্নো মানে এই যে আমাদের এখনকার মিনহাজুল আবেদিন নান্নো। প্রশ্নটা ডিউডি 99-2000-এর। এটা মূলত 99-এর বিশ্বকাপের পরে ওই ওয়ার্ল্ড কাপে ওনার 2টা 50 ছিল, তো যে কারণে নান্নো যে একজন ভালো ক্রিকেটার তখন সেটা সবাই জানত। তাহলে এই প্রশ্নের আনসার আমাদের কোনটা হবে? অপশন এতে উইচ, বিতে দ্যাট, সিতে হোয়াট, ডিতে দিস। তাহলে আমাদের এই জায়গায় আমরা দেখি একটা ক্লজ আছে ম্যান ইজ মর্টাল, মানে এখানে একটা ফাইনাইট ভার্ব ইজ, এখানে আর একটা ফাইনাইট ভার্ব ইজ। একইভাবে এখানেও ইজ, এখানে ইজ, তার মানে দুটো ফাইনাইট ভার্ব আছে, একটা সাবজেক্ট, ঠিক আছে, ফাইনাইট ভার্ব, তারপরে এখানে আমাদের ফাইনাইট ভার্ব আছে। তাহলে মিসিংটা কি? মিসিংটা মূলত সাবজেক্ট। যে নান্নো ইজ আ গুড ক্রিকেটার, সাবজেক্ট ফাইনাইট ভার্ব ঠিক আছে, ম্যান ইজ মর্টাল সাবজেক্ট ফাইনাইট ভার্ব ঠিক আছে। এখানে আমাদের পরেরটাই দেখেন ফাইনাইট ভার্ব আছে, এর সাবজেক্ট কোথায়? তো সাবজেক্ট হিসেবে আমরা কোনটা ব্যবহার করব? উইচ ব্যবহার করব, দ্যাট ব্যবহার করব, হোয়াট ব্যবহার করব, নাকি দিস ব্যবহার করব? তো এখানে যে বিষয়টা, এটা দেখেন যখন দুটো ক্লজ থাকতেছে এটা আমাদের কিন্তু মূলত মেইন ক্লজ, আর এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। নান্নো ইজ এ গুড ক্রিকেটার, এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, এটা মেইন ক্লজ। তো এমন প্রশ্নগুলোর ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই ভার্বের আগে যে ক্লজটা থাকবে দেখতে হবে এর অর্থটা পরিপূর্ণ কিনা, মানে কোনো কিছুর কমতি আছে কিনা, অসম্পন্ন আছে কিনা। তাহলে আমরা দেখে নিই, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। আবার দেখেন নান্নো ইজ আ গুড ক্রিকেটার, নান্নো একজন ভালো ক্রিকেটার। তো এই দুটো সেন্সেই কোনো অপূর্ণতা নাই, অর্থগুলো একদম পরিপূর্ণ, বিবৃতি দুটোই পরিপূর্ণ। যদি বিবৃতি পরিপূর্ণ হয় সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে দ্যাট। মানে এইরকম দেখেন, ম্যান ইজ মর্টাল, দ্যাট ইজ আ ইউনিভার্সাল ট্রুথ, মানে সেটা একটা চিরন্তন সত্য। একইভাবে নান্নো ইজ আ গুড ক্রিকেটার, দ্যাট ইজ নন টু অল। তার মানে দেখেন দ্যাট ইজ নান্নো ইজ আ গুড ক্রিকেটার ইজ নন টু অল, অথবা দ্যাট ম্যান ইজ মর্টাল ইজ আ ইউনিভার্সাল ট্রুথ। এই ক্ষেত্রগুলো আমরা হুইজ বা দিস ব্যবহার করতে পারবো না, আমাদের ঝামেলাটা হয় মূলত দ্যাট আর হোয়াটের মধ্যে। তাহলে হোয়াট কখন ব্যবহার করবো আমরা? তো এখানে ব্যাখ্যায় যেটা বলা আছে, ক্লজ যদি সাবজেক্ট অবজেক্ট হয় তাহলে ক্লজ মার্কার হিসেবে যে পরিপূর্ণ সাধারণ বিবৃতির ক্ষেত্রে, মানে পরিপূর্ণ অর্থ দেয়, মানে এখানে অর্থটা পরিপূর্ণ। এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা আছে, দেখেন পেজ নাম্বার আপনারা লিখে রাখেন, পেজ নাম্বার লিখে রাখবেন 618। এখানে লিখে রাখেন যে 618, এখানে পেজ নাম্বার 618, P618।
618। এই প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যার জন্য 618 নম্বর পেজে যাবেন। মাস্টার বই এখানে বিস্তারিত দেখেন। ক্লজ মার্কার হিসেবে দ্যাট এবং ওয়ার্ডের প্রয়োগ। সাবঅর্ডিনেট ক্লজটির ফাইনাইট ভার্বের পরে অবজেক্ট না থাকলে ক্লজ মার্কার হিসেবে দেখেন, আগে বোঝার চেষ্টা করেন। ক্লজ একটা কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের মেইন ক্লজ থাকে বা প্রিন্সিপাল ক্লজ থাকে, আর একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এখন এই সাবঅর্ডিনেট ক্লজের যে ফাইনাইট ভার্ব থাকবে এরপরে অবজেক্ট না থাকলে ক্লজ মার্কার হিসেবে ওয়ার্ড বসবে, আমরা এটা দেখতেছি। তারপরে দেখেন সাবঅর্ডিনেট ক্লজটির অর্থ পরিপূর্ণ হলে, মানে একদম পরিপূর্ণ হলে ক্লজ মার্কার হিসেবে দ্যাট বসবে। যেমন দেখেন হি ইজ অনেস্ট, ম্যান ইজ মডাল ইত্যাদি বাক্যগুলোতে পরিপূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে, তাই এদের পূর্বে ক্লজ মার্কার হিসেবে দ্যাট বসবে। যেমন দেখেন হি ইজ অনেস্ট অথবা হি ইজ আ গুড ম্যান, হি ইজ অনেস্ট অথবা হি ইজ আ গুড ম্যান, এইগুলোর অর্থ পরিপূর্ণ, এক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে দ্যাট, মানে দ্যাট ইজ নন টু অল। অথবা দেখেন দ্যাট ম্যান ইজ মর্টাল ইজ আ ইউনিভার্সাল ট্রুথ। আর আমরা প্রথম লাইনে পড়লাম সাবঅর্ডিনেট ক্লজটির ফাইনাইট ভার্বের পরে অবজেক্ট না থাকলে ক্লজ মার্কার হিসেবে ওয়ার্ড বসবে। তাহলে এখানে আমরা দেখি, দেখেন চিলড্রেন নিড মোস্ট ইজ অ্যাফেকশন, মানে কি শিশুদের সবচেয়ে বেশি যা দরকার, সবচেয়ে বেশি যা দরকার। এখানে মোস্ট আছে, বাংলাটা দেওয়া লাগতো। তাহলে ক্লজ মার্কার হিসেবে দ্যাট ওয়ার্ডের প্রয়োগের এখানে যেটা দেখেন চিলড্রেন নিড মোস্ট, তাহলে এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব নিড। সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কারণ এখানে চিলড্রেন আছে, আমরা যদি এখানে এ চাইল্ড ব্যবহার করি, এই চিলড্রেনের জায়গায় যদি আমরা এ চাইল্ড ব্যবহার করি, দেখেন এ চাইল্ড, তখন কিন্তু হয়ে যাবে এখানে নিডস। এটাও আমরা ব্যবহার করতে পারি যে হোয়াট আ চাইল্ড নিড মোস্ট ইজ অ্যাফেকশন, একই অর্থই দিবে। আমরা স্পোকেনের ক্ষেত্রে এই কমন নাউনের প্লুরাল ফর্মগুলো ব্যবহার করি, আর ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে এ প্লাস আর্টিকেলও ব্যবহার করতে পারি। এগুলো এই ইনডিফিনাইট এটাও কিন্তু ক্লাসিফাইং এ, মানে শ্রেণী বোঝাচ্ছে যে একটা শিশুর সবচেয়ে বেশি যা দরকার বা প্রয়োজন সেটা হচ্ছে অ্যাফেকশন। তাহলে এই নিড যে ভার্বটা আমরা এইভাবেই লিখতে পারি, এ চাইল্ড নিডস, ঠিক আছে, একজন শিশুর যা দরকার ইজ, এখানে অ্যাফেকশন আছে, স্নেহ আছে, আপনি লাভ করে দিতে পারেন, একই বিষয়, সেন্স একই, যে একটা শিশুর বা শিশুদের যা দরকার সেটা কি দরকার, সেটা তো উল্লেখ নাই এখানে। উল্লেখ আছে কি? উল্লেখ নাই। এটা হলো ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে, এর অর্থটা পরিপূর্ণ না। এর সহজ উপায় হলো দেখেন এই অবজেক্টটা নাই, নিড সামথিং, মানে কি এর অবজেক্টটাই হলো লাভ, যে এ চাইল্ড নিডস মোস্ট, ঠিক আছে, ইজ লাভ। এখন আমরা সংক্ষেপে লিখতে পারি এ চাইল্ড নিডস লাভ মোস্ট, এইভাবেও লিখতে পারি। দেখেন এ চাইল্ড নিডস লাভ মোস্ট। একটা শিশুর কি দরকার? ভালোবাসার সবচেয়ে বেশি দরকার। তার মানে এই নিডস এর যে অবজেক্ট সেটা হলো লাভ। এখানে এখন আর সরাসরি অবজেক্ট নাই, অবজেক্ট চলে গেছে কার পরে? বি ভার্বের পরে, কমপ্লিমেন্ট হিসাবে। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আগেরটাই ফিরে আসি। দেখেন চিলড্রেন নিড, এই নিডের অবজেক্ট মিসিং, এই ট্রানজিটিভ ভার্বের অবজেক্টটা মিসিং, এই সাবঅর্ডিনেট ক্লজের যে ভার্বটা ফাইনাইট ভার্ব নিড এর অবজেক্ট নাই, অবজেক্টটা আছে হলো বি ভার্বের পরে কমপ্লিমেন্ট হিসেবে। তাহলে এক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে হোয়াট, জি হোয়াট আ চাইল্ড নিড মোস্ট, নিডস মোস্ট, অথবা হোয়াট চিলড্রেন নিড মোস্ট ইজ অ্যাফেকশন। যদি এখানে এ চাইল্ড ইউজ করেন তাহলে এখানে নিডস হবে।
এগুলো প্রশ্নকর্তা একটু যদি কৌশলী হন উনি পরিবর্তন করে দিতে পারেন। এই যে আমি যেভাবে করে দিলাম, জি এ চাইল্ড নিডস মোস্ট ইজ লাভ, জি একজন শিশুর সবচেয়ে বেশি যা দরকার সেটা হচ্ছে ভালোবাসা। অথবা হোয়াট চিলড্রেন নিড মোস্ট ইজ অ্যাফেকশন, শিশুদের সবচেয়ে বেশি যা দরকার সেটা হচ্ছে স্নেহ। পরেরটা তো আমরা আগে দেখে আসলাম, ম্যান ইজ মর্টাল ইজ আ ইউনিভার্সাল ট্রুথ। এখানে তো এটা ইজ নন ফাইনাইট ভার্ব, সরি ফাইনাইট ভার্ব, কিন্তু এটা ইনট্রানজিটিভ ভার্ব। এখানে কিন্তু নিডটা ট্রানজিটিভ, এ কারণে এর অবজেক্ট মিসিং আছে এখানে, এইখানের মধ্যে আমাদের ক্লজটা এইখানের মধ্যে দেখেন এর অবজেক্ট নাই, আর এটা ইনট্রানজিটিভ ভার্ব। এই ফাইনাইট ভার্বের অবজেক্টের প্রয়োজন নাই। এরা সাধারণত কি করে, এদের পরে কমপ্লিমেন্ট নাই, এদের মানে ইজ যখন লিঙ্কিং ভার্বগুলোর অবজেক্ট বসে না, এদের পরে বসে কমপ্লিমেন্ট। দেখেন ম্যান ইজ মর্টাল, মানুষ কি মরণশীল, তাহলে এই অ্যাডজেক্টিভ, এটা কিন্তু হলো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এখানে দেখেন নান্নু ইজ আ গুড ক্রিকেটার, তাহলে এইটা সাবজেক্ট আর এটা হলো এই নাউন ফ্রেজটা হচ্ছে, বা এই নাউন ক্রিকেটারটা হচ্ছে কমপ্লিমেন্ট। ক্রিকেটার থেকে আমরা গুড ক্রিকেটার এটাকে বড় ফ্রেজ করে ফেলছি, এটাও কিন্তু নাউন ফ্রেজ। তাহলে এখানে অর্থ পরিপূর্ণ, এখানে ট্রানজিটিভ ভার্ব নাই, ইনট্রানজিটিভ ভার্ব এই ফাইনাইটটা। তাহলে আমাদের সহজ উপায় যেটা সেটা দেখবো, যদি সাবঅর্ডিনেট ক্লজে ট্রানজিটিভ ভার্ব থাকে এবং তার অবজেক্ট না থাকে তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে ওয়াট। আর যদি সাবঅর্ডিনেট ক্লজের অর্থ পরিপূর্ণ হয় এবং সেখানে ট্রানজিটিভ ভার্ব থাকলেও সেইটা অবজেক্ট থাকে, অথবা ইনট্রানজিটিভ ভার্ব থাকে, সেটা কমপ্লিমেন্ট নাই, তার মানে তখন বোঝাই যাবে এই অর্থটা পরিপূর্ণ, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব দ্যাট। এখানে আমরা দেখি, তাহলে দেখেন ওয়াচিং টিভি দেখা অথবা রিডিং নিউজ পেপার্স, ঠিক আছে, ওয়াচিং টিভি অথবা রিডিং নিউজ পেপার ইজ হি এনজয়স, তাহলে এইটা হচ্ছে আমাদের এখন সাবঅর্ডিনেট ক্লজ। এর দেখেন ফাইনাইট ভার্ব এনজয় ইয়োরসেলফ বা এনজয় সামথিং, এনজয় ইট, তো এক্ষেত্রে এনজয়ের কিন্তু কি নাই, এখানে অবজেক্ট মিসিং, এটা ট্রানজিটিভ ভার্ব এবং এর অবজেক্ট নাই এবং অর্থটা কিন্তু পরিপূর্ণ না। কিভাবে দেখেন, সে উপভোগ করে, কি উপভোগ করে, এখানে লাগবে কি উপভোগ করে, সে উপভোগ করে, হি এনজয়স ওয়াচিং টিভি, তাহলে এর এই অবজেক্টটা এখানে নাই, তো সেক্ষেত্রে আমরা বুঝতেই পারতেছি এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে ওয়াট। পেজ নাম্বারটা দেখে রাখেন 618। এই প্রশ্নটির যেহেতু ব্যাখ্যা বাদ পড়েছিল সেহেতু এটা নিয়ে আর আপনাদের সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর এই দুটো প্রশ্নের কিন্তু আপনাদেরকে খুব বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছিল, তারপরেও আপনাদেরকে আমি বলছিলাম যে এ সংক্রান্ত আমার একটা ফেসবুক পোস্ট আছে, এই পোস্টটা আপনারা দেখবেন। ফেসবুকে আমার একটা পোস্ট আছে, এ সংক্রান্ত আরো বিস্তারিত এক্সাম্পলস আছে, কোনটা কখন রিপিট হয় বলা মুশকিল, প্লিজ আপনারা দেখবেন। আমি পোস্টটা আপনাদেরকে দেখাচ্ছি, একবার পড়ে নেবেন। আমি প্রয়োজনে পোস্টটা আবার রিপিট করতেছি, দেখেন। এই যে 28 এপ্রিলের পরেও পোস্টটা দেওয়া আছে হয়তো, মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, কমার পরে ওয়ার্ক ইন দ্য সেম অফিস, 15তম BCS,
অল অফ দেম, হু অল, তারপরে দে অল অফ হোম। তো এখানে যেহেতু কমা আছে, এটা নন রিস্ট্রিকটিভ ক্লজ, যে আমার আঙ্কেলের বা চাচার 3টা ছেলে আছে, তারা সবাই একই অফিসে চাকরি করে। তো এখানে আনসার কিন্তু অল অফ হোম দিয়েছি ফর্মাল অনুসারে। কমার পর গ্যাপ থাকলে অল অফ হোম, কারণ বাক্যটি কমপ্লেক্স, তাই রিলেটিভ প্রোনাউন দরকার। এই যে দেখেন, এক্ষেত্রে বাক্যে কমা না থাকলে হু অল হবে। তো এখানেই কিন্তু শেষ না। আবার দেখে নেন, সেন্সটা বোঝার চেষ্টা করেন প্লিজ। মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স। এই যে কমা, এই কমাটা যদি না থাকে, এখানে দেখাই, এই কমাটা যদি না থাকে, যদি কমাটা না থাকে, তাহলে আমরা ব্যবহার করতে পারবো আনসার হু অলটা ব্যবহার করতে পারবো। আর এখানে দেখেন, মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, যেহেতু ফুল স্টপ আছে, এখানে আনসার দুটোই হবে। এখানে আনসার দুটোই হবে, সেটা হচ্ছে অল অফ দেমটা ফর্মাল অথবা দে অল। আর এখানে মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, যেহেতু কমা আছে, এই প্রশ্নে কমা না থাকলে কি হবে, আমাদের আনসার হু অল, এটা আমরা ব্যবহার করতে পারবো। এটুকু মাথায় রাখবেন, যদি এখানে কমাটা না থাকে, তাহলে আনসার কিন্তু তখন হয়ে যাবে হু অল। যে বিষয়গুলো বাদ পড়েছিল, আমি মূলত এই বিষয়গুলোই হাইলাইট করতেছি। আজকে আমাদের আলোচনা করার বিষয়টা হচ্ছে প্রোনাউন, সরি, আজকের আলোচনার বিষয়টা হচ্ছে ভার্ব। প্রোনাউন আমাদের আলোচনায় ছিল না, তারপরে আমি এগুলো আপনাদের দেখায় রাখতেছি, যেগুলো বাদ পড়েছে এগুলো কভার করে দেওয়ার জন্য। এই যে অফ হোমের আরো কিছু উদাহরণ, সুজন হ্যাজ এ লট অফ ফ্রেন্ডস, মেনি অফ হোম হি ওয়াজ স্কুল অ্যাট উইথ। এই কোশ্চেনটা, এই যে সুজান হ্যাজ এ লট অফ ফ্রেন্ডস, শি ওয়াজ অ্যাট স্কুল, ঠিক আছে, এটা আমি ব্যাখ্যাও করেছিলাম, কারণ শি ওয়াজ অ্যাট স্কুল, মেনি অফ দেম, এটা যদি আমরা ফুল সেন্টেন্স করি, এখানে যদি ফুল স্টপ বসাই, তো যখন আমরা কমা ব্যবহার করব তখন এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে, তখন আমাদেরকে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। এই দেমের পরিবর্তে আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে হুম। মানে এখানে যদি আমরা ফুল স্টপ বসাই, এখানে বাই চান্স পরীক্ষায় প্রশ্ন আসলো ফুল স্টপ, তখন কিন্তু আনসার চেঞ্জ হয়ে যাবে। তখন কি হবে, শি ওয়াজ অ্যাট স্কুল, ঠিক আছে, তখন আনসার হয়ে যাবে এইটা, মেনি অফ দেম শি ওয়াজ অ্যাট স্কুল উইথ। পরেরটাই আমরা দেখি, আই হ্যাভ এ নাম্বার অফ ইন্ডিয়ান রিলেটিভস, মানে কি আমার বেশ কিছু ভারতীয় আত্মীয় আছে। এখানে এই নাম্বার অফ এর অর্থ বেশ মানে পরিস্থিতি অনুসারে হয়। সামও বোঝায় যে আমার কিছু ভারতীয় আত্মীয় আছে, আবার মেনিও বোঝায়। এই নাম্বার অফ মানে এক এক জায়গায় এক এক রকমের অর্থ আছে। অক্সফোর্ডে দেখি এর অর্থ মানে এ নাম্বার অফ মানে সাম দেওয়া আছে, তারপরে ক্লিপস্টোফেলে দেওয়া আছে মেনি, আবার কোথাও এ নাম্বার অফ মানে সেভারেল দেওয়া আছে। তাহলে দেখেন, মোস্ট অফ হুম লিভ ইন কলকাতা, তাদের তো অধিকাংশই, মোস্ট অফ হুম
এই যে মোস্ট অফ হুম লিভ ইন কলকাতা। একইভাবে দেখেন, তার মানে এটা দেখেন আই হ্যাভ এ নাম্বার অফ ইন্ডিয়ান রিলেটিভস, এখানে যদি ফুল স্টপ বসে তাহলে কি হবে, মোস্ট অফ দেম লিভ ইন কলকাতা। এটাকে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে যাব তখন এটা হবে এইরকম যে আই হ্যাভ এ নাম্বার অফ ইন্ডিয়ান রিলেটিভস মোস্ট অফ হুম, আর ওখানে ফুল স্টপ বসলে মোস্ট অফ দেম লিভ ইন কলকাতা। একইভাবে দেখেন আই হ্যাভ মেনি ফ্রেন্ডস নান অফ হুম হেল্প মি, তাহলে এখানে যদি ফুল স্টপ বসান তখন হবে যে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু বান্ধব আছে, নান অফ দেম হেল্প মি, তাদের কেউ আমাকে সাহায্য করে না। তো এই যে নান অফ হুম, এটা কিন্তু হুমটা প্লুরাল, আর এখানে আমরা হেল্প ব্যবহার করছি, এখানে হেল্পসও রাইট, হেল্পটাও রাইট, হেল্পসটাও রাইট, কারণ পরীক্ষায় যাহা আসে। দেখেন আই হ্যাভ 3 ব্রাদার্স, আমার 3টা ভাই আছে, ওয়ান অফ হুম মানে কি আই হ্যাভ 3 ব্রাদার্স, ওয়ান অফ দেম লিভস ইন দ্য ইউএসএ, যদি ফুল স্টপ হয় যে আই হ্যাভ 3 ব্রাদার্স ফুল স্টপ ওয়ান অফ দেম লিভস ইন দ্য ইউএসএ। তো এক্ষেত্রে যখন আমরা কমা ব্যবহার করব তখন হবে আই হ্যাভ 3 ব্রাদার্স ওয়ান অফ হুম, মানে ওয়ান অফ হুম মানে ওয়ান অফ দেম, যাদের একজন কোথায় বসবাস করে, ইউএসএ বসবাস করে। এই যে দেখেন, আর ফুল স্টপের পরে গ্যাপ থাকলে অল অফ দেম, আর অপশনে অল অফ দেম না থাকলে দে অল। এই যে দেখেন মাই আঙ্কেল হ্যাজ 3 সন্স, আনসার অল অফ দেম অথবা দে অল। এক্ষেত্রে অল অফ দেম দে অল দুটোই সঠিক, কিন্তু ফর্মালে অল অফ দেম প্রাধান্য পায়। ঠিক একইভাবে বোথের বেলায় অলের নিয়ম প্রযোজ্য। আই হ্যাভ 2 ব্রাদার্স, দেখেন আই হ্যাভ 2 ব্রাদার্স, এখন যদি আমরা ফুল স্টপ ইউজ করি তাহলে হবে বোথ অফ দেম লিভ অ্যাব্রোড। এই যে পাশাপাশি দেখেন আই হ্যাভ 2 ব্রাদার্স বোথ অফ হুম লিভ অ্যাব্রোড, অথবা আই হ্যাভ 2 ব্রাদার্স বোথ অফ দেম লিভ অ্যাব্রোড, অথবা দে বোথ লিভ অ্যাব্রোড। মানে আমরা বোথ অফ দেমও ইউজ করতে পারতেছি, দে বোথও ইউজ করতে পারতেছি। ঠিক একইভাবে যেমন অল অফ দেম আর দে অল, ঠিক উপরেরটার মতোই। তার মানে এই প্রশ্নটা যদি এইভাবে আসে যে আই হ্যাভ বোথ ব্যবহার, সরি 2 ব্যবহার করলে বোথ সাধারণত 2 এর মধ্যে বোঝায়। তো এখানে যে বিষয়টা সেটা আরো শেখার আছে, আমি এটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রশ্নকর্তা কিভাবে প্রশ্ন করবে সেটা আমি কেমনে বুঝবো। I have 2 brothers. I have 2 brothers. দেখেন neither of helps me, তো যাক ফর্মালি অথবা আই হ্যাভ 2 ব্রাদার্স, এখানে দেখি আমরা যদি এটা আমরা এইভাবে পাই যে আই হ্যাভ 2 ব্রাদার্স, 2 বুঝালে আমরা নাইদার, তো নাইদার অফ দেম, যদি এখানে আমাদের ফুল স্টপ থাকে তখন কিন্তু এই নাইদারটা বড় হাতের হয়ে যাবে, তখন হচ্ছে নাইদার অফ দেম। দেখেন পাশাপাশি দুটো সেন্টেন্সই লিখে নিই। I have 2 brothers. I have 2 brothers. Neither of them helps me. অথবা ইনফর্মালি আমরা ব্যবহার করতে পারি হেল্প মি। আমার 2টা ভাই আছে, সেক্ষেত্রে 2 এর ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি দুইজনের কেউই আমাকে সাহায্য করে না। আগে যেমন আমি যে উদাহরণটা আপনাদেরকে দিলাম যে I have 3 brothers, ঠিক আছে, বা এখানে পাশাপাশি আমরা ব্যবহার করি না। I have 2 brothers, neither of, তাহলে এখানে ব্যবহার করতে হবে হোম। যদি প্রশ্নটা এইভাবে আসে যে আই হ্যাভ 2 ব্রাদার্স, নাইদার অফ ড্যাশ হেল্পস মি, অথবা হেল্প মি, হেল্পটা স্পোকেনের ক্ষেত্রে বা ইনফর্মাল স্পিকিং এ ব্যবহার হয় বেশি, প্লুরাল ভার্ব। এই যে পাশাপাশি
আবার এটা যদি ফুল স্টপ আকারে আসে যে আই হ্যাভ টু ব্রাদার্স, তখন নাইদার অফ, এখানে কিন্তু দেম হবে, হেল্পস মি অর হেল্প মি, এইটা হচ্ছে ফর্মাল, পরীক্ষায় এইটাই বহুল প্রচলিত। তাহলে এটা দেখে নেন যে আই হ্যাভ টু ব্রাদার্স, ঠিক আছে, নাইদার ড্যাশ অফ, তো সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে হোম। এখন একইভাবে এই প্রশ্নটা আমরা থ্রি ব্রাদার্স করে ফেলি, আই হ্যাভ থ্রি ব্রাদার্স, ঠিক আছে। তো পরীক্ষায় কিন্তু যদি থ্রি থাকে তখন আর আইদার নাইদার ব্যবহার করা যাবে না, তখন আমাদেরকে ব্যবহার করতে হবে নান অথবা নো ওয়ান, নো ওয়ান। এখানে খেয়াল রাখেন যদি দুইয়ের অধিক হয় সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে নান অথবা নো ওয়ান। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি, আই হ্যাভ থ্রি ব্রাদার্স, ঠিক আছে। তাহলে তখন এটা হয়ে যাবে ক্যাপিটাল লেটারে নান অথবা নো ওয়ান অফ হেল্পস মি, তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে দেম। তাহলে এই ডিফারেন্সটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি টু থাকে সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে নাইদার অফ হোম, নাইদার অফ হোম। যদি পুরোটাই গ্যাপ দেওয়া থাকে, ধরেন এখানে পুরোটাই গ্যাপ দেওয়া থাকলো হেল্পস মি, তো তখন আমাদেরকে উত্তর নিতে হচ্ছে নাইদার অফ হোম। আর যদি এখানে এইভাবে গ্যাপটা থাকে, দেখেন, সেক্ষেত্রে আমাদেরকে উত্তর নিতে হবে নাইদার অফ দেম। একইভাবে আই হ্যাভ থ্রি ব্রাদার্স, ঠিক আছে। এখন ক্ষেত্র বুঝা আপনারা এই উত্তরটা নেবেন, নান অথবা নো ওয়ান অফ হোম, এই জায়গায় ধরেন গ্যাপ হলো হেল্পস মি। তো এখানে যে বিষয়টা নান আমি ব্যবহার করলাম, যদি নান হয় নানের ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে কি ভার্ব, সিঙ্গুলার প্লুরাল যে কোনোটাই। কিন্তু যদি নো ওয়ান থাকে, ঝামেলাটা আছে এখানে, ঝামেলার জন্যই আপনাদেরকে দেখানো। দেখেন যদি নো ওয়ান থাকে সেক্ষেত্রে হেল্পস ইউজ করতে হবে, কারণ নানের ক্ষেত্রে আমরা এই সিঙ্গুলার ভার্ব ফর্মাল এবং ইনফর্মাল স্পোকেনের ক্ষেত্রে প্লুরাল ভার্ব ইউজ করতে পারবো। তাহলে নান অফ হোম, নানের ক্ষেত্রে আমাদের দুইটা ভার্বই চলে, কিন্তু যখন নো ওয়ান থাকবে তখন এটাও মাথায় রাখতে হবে, তখন কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে, এই ঝামেলাটা যেন না হয়। আই হ্যাভ থ্রি ব্রাদার্স, তাহলে যদি এক্ষেত্রে আমাদের একই সমস্যায় রয়ে গেছে, ঠিক করে দিই। যদি আমরা আন ব্যবহার করি তাহলে দুটোই আমরা ব্যবহার করতে পারবো, আর যদি নো ওয়ান ব্যবহার করি তাহলে শুধু একটা, এটা বাদ যাবে। কারণ নো ওয়ানের পরে প্লুরাল নাউন বসলে সবসময় ভার্বটা হবে সিঙ্গুলার। তো আশা করি এই তফাৎটা আপনাদের মনে থাকবে। আবারও বলে দিচ্ছি যে আই হ্যাভ টু ব্রাদার্স, তো দুইয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করব নাইদার বা নিদার, যেহেতু এখানে কমা আছে এই টাক্সার অনুসারে, ঠিক আছে। মাই আঙ্কেল হ্যাজ থ্রি সন্স অল অফ হোম, ঠিক আছে। আর যদি আমাদের এইটা না থাকে সাপোজ, তখন এখানে এইভাবে ব্যবহারের সুযোগ আছে, আই হ্যাভ টু ব্রাদার্স হু বোথ, হু বোথ। যদি আমরা কমাটা উঠাই দিই তাহলে হবে, দেখেন, হু বোথ, I have two brothers I have two brothers, ঠিক আছে, আমার দুটো আছে। তাহলে এখানে দেখেন সাবজেক্ট কিন্তু হচ্ছে টু ব্রাদার্স, তাহলে হু বোথ, তখন কিন্তু আর আমাদের হেল্পস ব্যবহারের সুযোগ নাই। কারণ আমাদের সাবজেক্ট যদি প্লুরাল হয় এবং সেটা রিলেটিভ প্রোনাউনের আগে থাকে, সেক্ষেত্রে আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হবে প্লুরাল, মানে এখানে রিলেটিভ প্রোনাউন আর কোনো ভূমিকা রাখবে না, এই টু ব্রাদার্স অনুসারে হেল্প হবে।
আমি অনেক বেশি উদাহরণ দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক একইভাবে দেখেন, আই হ্যাভ টু ব্রাদার্স, ঠিক আছে, নাইদার অফ দেম ছিল, তাহলে আমরা ভার্ব দুটাই ব্যবহার করতে পারলাম, এটা ফর্মাল এটা ইনফর্মাল। কিন্তু যদি আমরা দে বোথ ইউজ করি, দে বোথ, তখন কিন্তু আর আমরা এইটা ব্যবহার করতে পারবো না। দেখেন দেটা কি, দেটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তখন কিন্তু ব্যবহার করতে হবে হেল্প। এবং বোথ, দে বোথ মানে তারা উভয়ই। আই হ্যাভ টু ব্রাদার্স, দে বোথ হেল্প মি, তারা উভয় আমাকে সাহায্য করে। ঠিক এখানে দেখেন আই হ্যাভ টু ব্রাদার্স, ঠিক আছে, নাইদার অফ, নাইদার হোম, ঠিকই আছে, যে তারা কেউই আমাকে সাহায্য করে না। আর এমনটাও হতে পারে আই হ্যাভ টু ব্রাদার্স, ঠিক আছে, হু বোথ হেল্প মি, অথবা পাশাপাশি নেই। এই প্রশ্নটাকে আমরা এইভাবে কনভার্ট করতে পারি। দেখেন আই হ্যাভ টু ব্রাদার্স, ঠিক আছে, এখানে আমরা ধরেন বোথ নিলাম, অথবা বোথ অফ দেম, বোথ অফ দেম। সেক্ষেত্রে কিন্তু আমরা আবার এটা ব্যবহার করতে পারবো না। দেখেন আই হ্যাভ টু ব্রাদার্স, আমার দুইটা ভাই আছে, নাইদার আইদার এবং বোথ, নাইদার আইদার বা নিদার ইদার এবং বোথ, এই তিনটা ক্ষেত্রে আমরা দুই ব্যবহার করতেছি। আমার দুইজন ভাই আছে, আই হ্যাভ টু ব্রাদার্স, আই হ্যাভ টু ব্রাদার্স, আমার দুজন ভাই আছে, তাদের উভয়ে মানে কি, তাদের উভয়ে, তাদের মধ্যে উভয়ে কি করে, আমাকে সাহায্য করে। তখন বোথটা সাবজেক্ট হচ্ছে, বোথ সাবজেক্ট মানে প্লুরাল সাবজেক্ট, বোথ মানে দুইজন। দেখেন নাইদার মানে দুইজন ছিল, কিন্তু নাইদার সিঙ্গুলার ভার্ব নয়, কারণ নাইদার দুইজনার কেউই না। আর এখানে দুইজনার উভয়ই মানে দুইজনে, এও সাহায্য করে ও সাহায্য করে, দুইজনেই করে। এই বোথ হচ্ছে প্লুরাল সাবজেক্ট, এ কারণে আমাদেরকে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। তার মানে আই হ্যাভ টু ব্রাদার্স, বোথ অফ হোম হেল্প মি, অথবা আই হ্যাভ টু ব্রাদার্স যদি আমরা এই কমা উঠাই দিই তখন কি হবে, হু বোথ হেল্প মি, মানে আমার দুই ভাই আছে, তারা উভয় আমাকে সাহায্য করে। এখন এটা যদি এইভাবে হয় যে আই হ্যাভ টু ব্রাদার্স, আমরা ফুল স্টপ ইউজ করলাম, সেক্ষেত্রে দেখেন হেল্প মি, তারা উভয় আমাকে সাহায্য করে। আমরা এইভাবেও করতে পারবো, তবে এটা আগে যাবে, বোথ অফ দেমটা আগে যাবে, কারণ এটা ফার্স্ট প্রায়োরিটি। বোথ অফ দেম হেল্প মি অথবা দে বোথ হেল্প মি। ওয়াসিম রেজা, ক্লাস রুটিন দিয়ে ক্লাস করতে সহজ হবে, মানে ক্লাস রুটিন দিয়ে ক্লাস করলে সহজ হবে। হ্যাঁ, ক্লাস রুটিন দেওয়া উচিত। আমার ক্লাসগুলো মূলত আমাকে কন্টিনিউ করতে হবে ভোরে অথবা রাত 10টার পরে। তাছাড়া এখানে আমার আশেপাশে নির্মাণ কাজ হয়, দিনের বেলায় ব্যাপক শব্দ হয়, তারপরেও রাস্তা আছে, রাস্তার শব্দও আসে। তো মোটামুটি ভোরে এবং রাত 10টার পরে ক্লাস নিলে সমস্যা হবে না। আমাদের ক্লাস নেওয়ার কথা ছিল ভার্ব অধ্যায়ের উপরে, তো আমি পরে এসে দেখি এই কোশ্চেনটা আলোচনা বাদ গিয়েছিল, যেটা 618 পেজে আছে। আবার আপনাদেরকে বলি, যারা দেখবেন, এটা 618 পেজে বিস্তারিত আলোচনা আছে। এই যে এটা 618 পেজ, সরি 619 পেজ। 619 হলো কেন, 618 হবে। এর কারণটা হচ্ছে এই যে এই জায়গায় আমরা একটা পেজ নামিয়ে ফেলছি, এটা বাদ দিলে 618ই হয়। এই যে দেখেন, তাহলে এই তফাৎগুলো আশা করি আপনাদের আর ভুল হবে না। যে আই হ্যাভ টু ব্রাদার্স, যদি আমরা নাইদার অফ হোম ইউজ করি,
তাহলে আমাদের ভার্ব সিঙ্গুলার প্লুরাল অপশনে যে কোনোটাই থাকতে পারে, সেই অনুসারে আপনারা ম্যাচ করে নেবেন। ফুল স্টপ থাকলে নাইদার অফ দেম। তারপরে দেখেন আই হ্যাভ টু ব্রাদার্স হেল্প মি, সেক্ষেত্রে বোথ অফ হোম, যদি আমাদের কমা না থাকে তাহলে হু বোথ। আই হ্যাভ টু ব্রাদার্স তাহলে বোথ অফ দেম অথবা দে বোথ। সেগুলো বলে দিলাম, আর বলতে চাচ্ছি না। এই প্রশ্নের সমাধান শেষ। এই যে 618 এখন দেখাচ্ছি। এই যে 618 পেজ, মাস্টার বইয়ের 618 পেজ। এই কোয়েশ্চেনগুলো দেখবেন, ব্যাখ্যাগুলো দেখবেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এর মধ্যে আমার জানা মতে আর কোনো প্রশ্ন বাকি নাই, মোটামুটি সবগুলোই। ও আরেকটা আছে, এই প্রশ্নটা আমি ব্যাখ্যা করে দিয়েছিলাম, এটা ফেসবুকে পোস্টও আছে, আমি পোস্টটা দেখিয়ে দিচ্ছি। Humans are the factors. এখানে যে বিষয়টা দেখতে হবে দেখেন, এই যে হিউম্যানস আর দ্য অনলি ফ্যাক্টরস ইন দ্য ইকোসিস্টেম, অর্থাৎ ড্যাশ আর রেসপন্সিবল ফর দ্য চেঞ্জ ইন দ্য ইকোলজি, অর্থাৎ বাস্তুবিদ্যায় মানুষ হচ্ছে বাস্তু সংস্থানের একমাত্র নিয়ামক যারা পরিবর্তনের জন্য দায়ী। এই জায়গায় অনেক শিক্ষার্থীর প্রশ্ন, এখানে হু কেন হলো না? এখানে তো হিউম্যানস আর দ্য অনলি ফ্যাক্টরস ইন দ্য ইকোসিস্টেম, মানে বাস্তুবিদ্যায় মানুষ হচ্ছে বাস্তু সংস্থানের একমাত্র নিয়ামক। হু আর রেসপন্সিবল ফর দ্য চেঞ্জ ইন দ্য ইকোলজি, মানে বাস্তুতন্ত্রে বা বাস্তু সংস্থানে পরিবর্তনের জন্য যারা দায়ী। তাহলে এই জায়গায় কেন আমাদের হু ব্যবহার হলো না? তো এখানে যে বিষয়টা, এই যে দেখেন বাক্যের নিকটতম অ্যান্টিসিডেন্ট, এখানে অ্যান্টিসিডেন্ট দেখতে হবে, এটাও অ্যান্টিসিডেন্ট, এটাও অ্যান্টিসিডেন্ট, মানে অনলি ফ্যাক্টরস ইন দ্য ইকোসিস্টেম, তার মানে এটাও অ্যান্টিসিডেন্ট। একদিকে হলো হিউম্যানস, আরেকদিকে হলো অনলি ফ্যাক্টরস ইন দ্য ইকোসিস্টেম। তো এটাই হলো আমাদের মূল অ্যান্টিসিডেন্ট। যখন দুটো অ্যান্টিসিডেন্ট থাকবে তখন আমাদের এখানে দেখতে হবে কাছাকাছি, রিলেটিভ প্রোনাউনের কাছাকাছি কোনটা, কিভাবে সেটা দেখাচ্ছি। দেখেন, যখন দুটো অ্যান্টিসিডেন্ট থাকে তখন কাছাকাছি কোনটা সেটা দেখতে হবে। এখানে দেখায় ইট ইজ আই হু, ধরেন গিল্টি, ইট ইজ হি হু গিল্টি। তারপর দেখেন ইট ইজ ইউ হু গিল্টি। একইভাবে I am the man, I am the man। একইভাবে দেখেন he is the man who। you are the man, সেন্সটা একই দেয়, তাহলে আমরা এখানে দেখি বুঝতে পারবো। হিউম্যানস আর দ্য অনলি ফ্যাক্টরস ইন দ্য ইকোসিস্টেম, ড্যাশ আর রেসপন্সিবল ফর দ্য চেঞ্জেস ইন দ্য ইকোলজি।
মানে বাস্তুতন্ত্রের পরিবর্তনের জন্য দেখেন হিউম্যানস দায়ী নাকি অনলি ফ্যাক্টরস দায়ী, বাস্তু সংস্থানে কারা পরিবর্তনের জন্য দায়ী। এখানে আমরা দেখি, এখানে ইটটা এটাও অ্যান্টিসিডেন্ট হতে পারে, আবার এটাও হতে পারে। আসলে কি তাই? আসলে তা না। যখন এটাও একটা অ্যান্টিসিডেন্ট, এটাও একটা অ্যান্টিসিডেন্ট, মানে ইট ইজ হু ইজ গিলটি, কেমন লাগে বিষয়টা? আসলে তা না। এই ইটটাই হচ্ছে আই, মানে ইট ইজ আই। তখন আমাদেরকে নিতে হচ্ছে কাছাকাছি যেটা থাকতেছে, এটা যেহেতু আমাদের পার্সন, এ কারণে হু ব্যবহার করতে হচ্ছে। এটা যেহেতু পার্সন, হু ব্যবহার করতে হচ্ছে। ইট ইজ হি, দেখেন ইট ইজ হি, এটা কিন্তু পার্সন, এটা আর এটা একই, জি এই সেই, মানে সেই এটা, অথবা এটাই আমি, ভালো কথা, অথবা এটাই তুমি, মানে তুমি দায়ী। তো সেক্ষেত্রে আমরা ভার্ব ব্যবহার করি কিন্তু এইটা অনুসারে, জি হু আর গিলটি, ইট ইজ আই হু অ্যাম গিলটি, এখানে হবে অ্যাম, এখানে অ্যাম। ইট ইজ হি, দেখেন এখানে আমরা ব্যবহার করতেছি ইজ, সেটা বুঝাতে যাচ্ছি, সেটাও বুঝাচ্ছি। এখানে আমরা ব্যবহার করতেছি আর। তো এখানে আমাদের ইট মানেও যেটা, আই মানেও সেটা। তো রিলেটিভ প্রোনাউন আমাদের বসবে পরবর্তী অ্যান্টিসিডেন্ট অনুসারে। তো আইটা হচ্ছে ব্যক্তিবাচক, এই কারণে আমরা হু ব্যবহার করলাম। আর রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে অ্যান্টিসিডেন্টটা থাকবে, এইটার নাম্বার পার্সন অনুসারে ভার্ব বসবে, ঠিক পূর্বে যেটা থাকবে। মানে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন পাশাপাশি বসবে। রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন পাশাপাশি বসবে। তাহলে এই যে এখানে ধরে নিলাম হিউম্যানস হচ্ছে ইট, দ্য অনলি ফ্যাক্টরস ইন দ্য ইকোসিস্টেম, তাহলে অনলি ফ্যাক্টরস হচ্ছে ধরেন আই। তো এখানে বিভার্ব, এখানেও বিভার্ব। আশা করি বুঝতে পেরেছেন, মানে হিউম্যানসরাই হচ্ছে অনলি ফ্যাক্টরস। এখন এই অনলি ফ্যাক্টরস অনুসারে এখানে আমাদেরকে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। তো এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা হবে সেটা হচ্ছে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে দ্যাট। তো যেহেতু আমাদের অপশনে দ্যাট নাই, এ কারণে আমাদেরকে উত্তর নিতে হবে উইস। এখানে হওয়ার কথা ছিল কিন্তু দ্যাট, এখানে দ্যাটটাই হতো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। কারণ এই যে দা অনলি ব্যবহার করলে সাধারণত আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট ব্যবহার করি, দ্যাটটাই প্রায়োরিটি পাই। তো যেহেতু দ্যাট নাই, সেক্ষেত্রে আমাদেরকে আনসার নিতে হচ্ছে হুইস। তাহলে এখানে দেখেন পরেরটাই, আই অ্যাম দ্য ম্যান, আই অ্যাম দ্য ম্যান। এখানে আই যে, দ্য ম্যান সে, এখানে আই যে, দ্য ম্যান সে। তো আয়ের পরে অ্যাম ব্যবহার হলো এই আই অনুসারে, মানে আমি দোষী। এখন হুয়ের পরে ভার্বটা বসবে কিন্তু এইটা অনুসারে, মানে এটাও হুয়ের অ্যান্টিসিডেন্ট, এইটাও অ্যান্টিসিডেন্ট। যখন দুইটা অ্যান্টিসিডেন্ট থাকবে, যেটা নিকটতম অ্যান্টিসিডেন্ট, সেইটা অনুসারে আমাদের রিলেটিভ প্রোনাউনও বসবে, আবার ভার্বও বসবে। তাহলে আই অ্যাম দ্য ম্যান হু ইজ গিলটি, তখন কিন্তু এখানে হবে ইজ। এখানে দেখেন ইট ইজ আই হু অ্যাম গিলটি, এটার অর্থ যা, এটার অর্থ তাই, যে আই অ্যাম দ্য ম্যান হু ইজ গিলটি, আই এম দ্য ম্যান হু ইজ গিলটি। একইভাবে দেখেন ইট ইজ হি হু ইজ গিলটি, হি ইজ দ্য ম্যান হু ইজ গিলটি, এখানে ওই ইজি হবে, এখানে ইজি হবে। ঠিক একইভাবে দেখেন ইট ইজ ইউ হু আর গিলটি, তাহলে দেখেন ইউ আর দ্য ম্যান, এটার অর্থ যা, এইটার অর্থ তা, তখন হবে ইউ আর দ্য ম্যান, তখন এখানে হবে হু ইজ গিলটি, হু ইজ গিলটি। অর্থ কিন্তু একই। এখানে ইট ইজ ইউ হু আর গিলটি, এই রিলেটিভ প্রোনাউনের আগের ইউ অনুসারে ভার্ব বসলো, আর এখানে হু এর আগে আছে দ্য ম্যান, সেই অনুসারে আমাদেরকে ইজ ব্যবহার করতে হলো। তাহলে এই প্রশ্নটা নিয়ে আর আশা করি আপনাদের সমস্যা থাকার কথা না। মানে মানুষ হচ্ছে দ্য অনলি ফ্যাক্টরস ইন দ্য ইকোসিস্টেম, মানে কি বাস্তুবিদ্যায়, ইকোসিস্টেম বাস্তুবিদ্যায় মানে একমাত্র নিয়ামক, ঠিক আছে। এখানে হবে দ্যাট অথবা হুইস আর রেসপন্সিবল, এখানে হু আর না, হু হবে না। কেন হবে না? আমাদের নিকটতম অ্যান্টিসিডেন্ট হচ্ছে দ্য অনলি ফ্যাক্টরস, মানে একমাত্র নিয়ামক বা উপাদান ফর দ্য চেঞ্জেস ইন দ্য ইকোলজি, মানে কি বাস্তুতন্ত্রের পরিবর্তনের জন্য মানুষ একমাত্র উপাদান বা নিয়ামক, এই নিয়ামক যা পরিবর্তনের জন্য দায়ী।
এইগুলো নিয়ে ফেসবুকে অনেক পোস্ট দেওয়া ছিল, পোস্টগুলো পড়লে আপনাদের জন্য খুব কঠিন হয় না। যাই হোক, আমি ক্লাসটা এখানে কেটে দিচ্ছি, এরপরে শুরু করব মূলত ভার্ব ক্লাস। আমাদের এইটা মানে কি বলবো যে পরিকল্পনার বাইরে ছিল, হঠাৎ আমার প্রশ্নটা মনে পড়লো, যে কারণে চিন্তা করলাম যে এই প্রশ্নটার আলোচনা যেহেতু হয় নাই, সেহেতু প্রশ্নটা নিয়ে আলোচনা হোক এবং এটার বিস্তারিত যে আরো কোয়েশ্চেনগুলো আছে 618 পেজে, সেইগুলো দেখায় রাখি, আপনাদের সুবিধা হবে। যাই হোক, ধন্যবাদ। কথাবার্তায় কোনো ভুল ত্রুটি বা স্লিপ অফ টাং হোক বা রাইটিং এর ক্ষেত্রে কোনো টাইপিং মিস্টেক হয়ে থাকলে ক্ষমা প্রার্থী, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ।